সুপ্রিয় দর্শক, বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। মানুষের মৌলিক চাহিদা আবাসন। এই আবাসনের বিভিন্ন দিক নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আবাসনের সংকট ও সম্ভাবনা নিয়ে আজ আমাদের মাঝে আলোচক হিসেবে কথা বলবেন জনাব শাকিল কামাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিহাব, এবং জনাব সৈয়দ শামীম রেজা, সম্মানিত নির্বাহী সদস্য রিহাব। তাদেরকে আজকের এই আলোচনায় স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই, স্বাগত জানাই। প্রথমেই জনাব শাকিল কামাল চৌধুরী, রিহাব রিয়েল এস্টেট সেক্টরের সংগঠন, স্বল্প সময়ের মধ্যে অনেক সদস্যদের সমন্বয়ে এটি অনেক বড় আকার ধারণ করেছে, কিন্তু নগরবাসীর আবাসন চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছে এই রিহাব? ধন্যবাদ প্রথমেই আপনাকে এবং আরটিভিকে। আমাদের ঢাকার এখন যে জনসংখ্যা যেভাবে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের আবাসনের কিন্তু যে পরিমাণ দরকার ওই পরিমাণ হচ্ছে না। বাট আমাদের ঢাকা এখন দেখা যাচ্ছে হয়তো ঢাকা শহরের দিকে সকলেই থাকার জন্য চিন্তা করে। এখন এটা যদি ডিসেন্ট্রালাইজ করতো তাহলে এটা আমাদের জন্য ভালো হতো। আমরা অলরেডি ঢাকার বাইরেও আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্ট করছি। আর যেটা ফ্ল্যাটের যে ব্যাপারটা আছে সেটা ধরেন আমাদের যেটা এখন চাহিদা ফ্ল্যাটের, হয়তো বছরে 1 লক্ষ ফ্ল্যাট দরকার। আমরা হয়তো রিহাবে যেসব সদস্য আছে তারা আমরা হয়তো 15 থেকে 18,000 ফ্ল্যাট আমরা ডেলিভারি করতে পারি। আর বাকি কিছু ফ্ল্যাট রিহাবের বাইরে কিছু যারা আছে, যেসব কোম্পানি আছে তারা হয়তো সেগুলো করে থাকে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং ঢাকা শহরে আপনি দেখবেন যতগুলো অট্টালিকা, সুন্দর সুন্দর অট্টালিকা, সবকিছু কিন্তু আমাদের এই প্রাইভেট সেক্টর থেকেই কিন্তু করা। আমরা এখন পর্যন্ত করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। আর সামনে আমরা চাচ্ছি কিছু বড় বড় স্যাটেলাইট টাউন করতে। আমাদের কিছু রিহ্যাবের কোম্পানি যারা অলরেডি বিভিন্ন স্যাটেলাইট টাউন করে যাচ্ছে, এবং এই সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। আর সরকার থেকে আমরা একটা জিনিস চাচ্ছি, যেটা হচ্ছে যদি সরকারের যেসব খাস জমি আছে সেগুলো যদি আমাদেরকে কম মূল্যে দিয়ে দেয়, আমরা সেখানে গুচ্ছ অ্যাপার্টমেন্ট করে অনেক কম মূল্যে মানুষকে বুঝিয়ে দিতে পারবো। জি, ধন্যবাদ। সৈয়দ শামীম রেজা, বহির্বিশ্বের তুলনায় আমাদের ঢাকার ফ্ল্যাটের দাম অনেক বেশি বলে অনেকের ধারণা এবং সেই ধরনের অভিযোগ, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা এক অর্থে সঠিক, কারণ হলো আমাদের দেশে ঢাকা কেন্দ্রিক, সবকিছুই ঢাকা কেন্দ্রিক, যে কারণে ঢাকায় জমির মূল্য এত বেশি যে টোকিও এবং তারপরে ঢাকা, নিউ ইয়র্ক, এরকম সিটি যদি হিসাব করা যায়, ঢাকায় সে তুলনায় অনেক বেশি দাম। যেখানে জমির দাম বেশি সেখানে ফ্ল্যাটের দাম অটোমেটিক বেশি হয়ে যাবে, কারণ আমরা যেভাবে জমি নিচ্ছি সেই হিসাবে আমাদেরকে দাম চিন্তা করতে পারতেছি না। আমরা ওই দাম যে হিসাব করতে গেলে দেখা যাবে যে আমরা এখনো অনেক চেষ্টা করতেছি কম মূল্যে দেওয়ার, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ জমির দাম অনেক বেশি ঢাকার। জনাব শাকিল কামাল চৌধুরী, অনেক সদস্যদের অভিযোগ, রিহাব সদস্যদের অভিযোগ যে অসম প্রতিযোগিতায় রিহাব মেম্বাররাই জড়িত নিজেদের মধ্যেই, যার কারণে ল্যান্ড ভ্যালু বেড়ে যাচ্ছে। এটা আপনি কতটুকু সঠিক মনে করেন? এটা আসলে আমাদের ঢাকা শহরের ল্যান্ডের স্ক্যারসিটি আছে, ল্যান্ড অনেক কম। আমি যেটা প্রথমেই বললাম, যদি আমরা যদি সরকার যদি ঢাকার বাইরে যেসব জায়গাগুলো আছে সেখানে যদি রাস্তাঘাটটা ঠিকভাবে করে দেয়, ইউটিলিটি কানেকশন গুলো যদি করে দেয়, তাহলে আমরা কিন্তু সেখানে আবাসন সুন্দরভাবে করতে পারি। কারণ আমরা কিছুটা বাণিজ্যিক ভাবে তো আমরা যেহেতু এটা করি, আমাদের তো ওটার ফিডব্যাক তো আসতে হবে। আমি একটা প্রজেক্ট করলাম হয়তো ঢাকার বাইরে, সেটা বিক্রি হলো না, তখন আমার পুরো সে অর্থটাই কিন্তু আমার ওখানে স্টাক হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যেহেতু সকলেই ঢাকা কেন্দ্রিক, ওটার জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে। বাট এই জিনিসটা যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। আমরা যদি ঢাকার বাইরে কম মূল্যে সেটা দিতে পারি, আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো খুব কম মূল্যে ফ্ল্যাট মানুষকে। সেক্ষেত্রে অনেক কোম্পানি পূর্বাচল কিংবা ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ স্যাটেলাইট সিটি গড়ার যে পরিকল্পনা নিয়েছে এবং ক্রেতাদের কাছ থেকে বিভিন্নভাবে তারা ল্যান্ড বুকিং দিচ্ছে ক্রেতাদের, এই বিষয়ে এই বাস্তবায়ন কতটুকু সম্ভব আপনি মনে করেন? এগুলো তো
আসলে বাস্তবায়ন তো হচ্ছে, কারণ আজকাল ক্রেতারা কিন্তু অনেক সচেতন। আজকাল দেখা যাচ্ছে যারা ক্রেতারা এসব ল্যান্ডও কিনছেন কিংবা ফ্ল্যাটও কিনছেন, তারা কিন্তু দেখে শুনেই কিনছেন। এখন দেখা যাচ্ছে এগুলো লং একটা ইনস্টলমেন্টের মাধ্যমে কিন্তু জমিগুলো নেওয়া হয়, এবং ক্রেতারাও কিন্তু বাই দা বাই তার পাশাপাশি যায় দেখে। অনেক সময় যে অভিযোগগুলো আপনারা পাচ্ছেন হয়তো সেগুলো আমাদের রিহাবের মেম্বার না, রিহাবের মেম্বার ছাড়াও অনেকেই করছে। তো এটা মনিটরিং এর জন্য তো ধরেন মনিটরিং একটা রেগুলারিজ বডি আমাদের আছে, যেটা রাজুককে সেটা কিন্তু করতে হবে। বা অনেক সদস্যদের ব্যাপারে যে ফ্ল্যাট সময় মতো বুঝিয়ে দিচ্ছে না, এই ধরনের অভিযোগ রয়েছে রিহাব মেম্বারদের ব্যাপারে, যে সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না, কিংবা ল্যান্ড ওনারদের সাথে বিরোধ লেগেই আছে, এই ধরনের অভিযোগ প্রায় শোনা যায় এবং দেখা যায়। আপনি কি মনে করেন? এটা আসলে আমাদের একটা সেল আছে রিহাবে, এটা আমরা অস্বীকার করব না, তবে সব ক্ষেত্রে না। এখন বায়াররাও ঠিক মতো টাকা দিচ্ছে না, এরকম অনেক আছে, যে কারণে ফ্ল্যাট হ্যান্ডওভার করতে দেরি হচ্ছে। ল্যান্ড ওনারদের অযাচিত হস্তক্ষেপ আছে, তারা যখন সাইন করতেছে, তারা একটা এগ্রিমেন্ট যখন সাইন করে তখন একভাবে এক জিনিস মেনে নিয়ে সাইন করতেছে, কিন্তু যখন হ্যান্ডওভার করতে যায় নিতে আসে তখন তারা আবার চিন্তা করতেছে যে না, এটা আমরা বোধহয় ঠকে গেছি, আমরা লস হয়েছে আমাদের, এখন আমরা কিছু সে চাচ্ছি, কিছু অ্যাডভান্টেজ তারা চায়, যে অ্যাডভান্টেজের কারণে ল্যান্ড ওনারদের সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে ডেভেলপারদের। বেসিক্যালি এখানে ডেভেলপাররা যথাসাধ্য চেষ্টা করে, কারণ তারা তো আসলে ব্যবসা করতে আসছে, যে কোনো ধরনের ছাড় দিয়ে তারা সমস্যার সমাধান করতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার ল্যান্ড ওনাররাও কিছুটা দায়ী আছে, আবার কিছুটা আপনার ক্রেতা যারা আছে তারাও ঠিক মতো পেমেন্ট করতেছে না, যে কারণে আমাদের ডেভেলপারদের কিছু দুর্নাম আমাদের মধ্যে আছে, কিন্তু এটা আমাদের আসলে সব ক্ষেত্রে ঠিক না। জি, ধন্যবাদ। জনাব শাকিল কামাল চৌধুরী, আপনি রিহাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির ইন্টারন্যাশনাল কো চেয়ারম্যান। আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ফেয়ার করে থাকেন, এই ফেয়ারটা আপনাদের কতটুকু মানে আউটপুট পান এই ফেয়ার থেকে, এবং কোন উদ্দেশ্যে আসলে ফেয়ার নিয়মিত আপনারা করে যাচ্ছেন? হ্যাঁ, ফেয়ারটা হচ্ছে এটা আমাদের রিহাবের যেসব কোম্পানি আছে এটার একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আমাদের। আমরা ফেয়ারটা বাইরে করে থাকি, যেরকম বাইরে যারা প্রবাসীরা আছেন তারা হয়তো দেখা যায় অনেকে 5, 7, 10 বছর পর দেশে ফিরেন, তার পক্ষে কিন্তু নিজের চোখে দেখে জিনিসটা করা সম্ভব না, কিংবা মালিকের সাথে কথা বলে, যার জন্য আমরা এই একটা সেতু বন্ধন তৈরি করার জন্য আমরা বিদেশে যাই, নিজের খরচে আমরা সকলেই যাই, এবং সেখানে গিয়ে আমরা যখন ফেয়ারটা করি দেখা যায় এক ছাদের নিচে 50টা কোম্পানি 60টা কোম্পানিকে ওনারা পেয়ে যান, এবং ওখানে ম্যাক্সিমাম কোম্পানির মালিকরাও থাকেন। তখন দেখা যায় ওনারা 50টা কোম্পানি দেখে হয়তো একটা ফ্ল্যাট কিংবা একটা জমি কেনার একটা যেটা চিন্তা থাকে সেটা হয়তো বাস্তবায়ন করার চেষ্টা করে। আরেকটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে ওনাদের একটা জমি আছে ঢাকা শহরে কিংবা চিটাগংয়ে কিংবা খুলনায়, যেখানেই হোক, ওটাকে হয়তো ডেভেলপ করবে, সেই ক্ষেত্রেও কিন্তু ওনারা ওখানে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে হয়তো সেটা ডেভেলপ করার জন্য আমাদেরকে দেয়। আর এই ক্ষেত্রে আমাদের যে বাঙালি প্রবাসী এবং আমাদের ভিতর আলাদা একটা বন্ডিং তৈরি হয়। আমাদের বর্তমানে প্রচুর ক্লায়েন্ট আছে বিদেশে, যেখান থেকে আমরা রেমিটেন্স পাই প্রচুর, যেখানে আমরা জিডিপিতেও আমরা একটা অবদান রাখছি এই রিয়েল এস্টেট সেক্টর, এটা রেখে যাচ্ছি, ইনশাল্লাহ থাকবে, এটা আরো বাড়বে। জি, সৈয়দ শামীম রেজা, রিহাবের যে সেলের কথা বললেন, যে ক্রেতাদের বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন সমস্যা আপনারা সমাধান করে থাকেন, এতে ক্রেতারা কতটুকু সুবিধা পেয়ে থাকে, বা যারা সাধারণ মানুষ রয়েছে তারা কতটুকু এটা থেকে আপনাদের সুবিধা পেয়ে থাকে? এটা ক্রেতাদের উদ্দেশ্য করে এটা তৈরি করা, ক্রেতাদের ফেভারে। আসলে এখানে ক্রেতা বা বিক্রেতার ব্যাপার না, মেইন ব্যাপার হচ্ছে যে জিনিসটা সলভ করা, সুন্দরভাবে সলভ করার জন্যই আমরা একটা তৃতীয় পক্ষ করে একটা আরবিট্রেশন সেল করা আছে, যেখানে ক্রেতারা সবসময় যে কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে পারে। এখানে আপনার যে ক্রেতারা বা বিক্রেতাদের লাভবান হবে বা সেটা না, ক্রেতার বা বিক্রেতার উভয়ই সমাধান করার জন্য আমরা জিনিসটা তৈরি করছি। জি, বর্তমানে সংকটে রয়েছে আবাসন শিল্প, বা এই সেক্টরের সংকটের কথা আমরা প্রায় শুনে থাকি, এর কারণ কি আপনি মনে করেন? এই সংকটটা আসলে রিসেশন তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, আর ইকোনমি তো লাস্ট কয়েক বছর ধরে পুরো পৃথিবীতেই খারাপ ছিল, এখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে। আর আমাদের এই সেক্টরে দেখা যাচ্ছিল শেয়ার মার্কেটে যেসব যারা বিনিয়োগ করেছিল তারা ওখান থেকে হয়তো একটা বেনিফিট নিয়ে আমাদের এখানেও কিন্তু ইনভেস্ট করেছিল, এবং যখন শেয়ার মার্কেট ধস নেমে যায় ওটার সাথে সাথে আমাদেরও এই সেক্টরটা একটু ক্ষতিগ্রস্ত হয়।
আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মাঝে গ্যাস এবং বিদ্যুৎ ছিল না, এটার জন্য আমরা ফ্ল্যাটগুলো ডেলিভারি করতে পারিনি। তো ওই ক্ষেত্রেও আমাদের বেচা বিক্রিটা একটু কম হয়েছে। এখন মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই, উনি চেষ্টা করে যাচ্ছেন, আমাদের গ্যাস এবং বিদ্যুৎ সংযোগগুলো দিয়ে যাচ্ছেন গ্র্যাজুয়ালি। তো আমরা সেটা পাচ্ছি। একজন দর্শক আমাদের ফোনে রয়েছেন, জি, ফোনটি নিয়ে তারপর আপনার সাথে কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা থেকে কোথাও বলছিলাম। জি, আমি একটা ফ্ল্যাট কিনেছি উত্তরাতে। জি, কিন্তু সে ডেভেলপার রিহাবের মেম্বার না। জি, এবং আমি ওই ফ্ল্যাটটা হ্যান্ডওভার পাচ্ছি না, আমার সাথে তার বাহানা করছে। এই অবস্থায় আমি রিহাবের কাছ থেকে কি প্রতিকার পেতে পারি? জি, রিহাবের দুজন এখানে সদস্য আছেন, ওনাদের কাছে আমাদের প্রশ্ন। জি, আমরা মনে হয় প্রশ্নটি বুঝতে পেরেছি। ধন্যবাদ প্রশ্নদাতাকে। আসলে আমাদের যারা রিহাবের সদস্য আছে তাদের জন্য যেটা উনি বলেছেন, আমাদের একটা সেল আছে। এই ধরনের কোনো সমস্যা যদি কখনো রেজ করে, আমরা সেই সেলের মাধ্যমে এনে ম্যাক্সিমাম আমরা সমাধান করে দিচ্ছি। আর যিনি রিহাবের মেম্বার না, তো ও হয়তো অনেক সময় অনেকে মনে করে রিহাব মানি যারা রিয়েল এস্টেট এমনি ব্যবসা করছেন তারা আসলে আমি একটা মেসেজ দিতে চাই রিহাবের পক্ষ থেকে, যে আপনারা ক্রেতারা যারা আছেন তারা যখনই ফ্ল্যাট কিনেন অথবা জমি কিনেন, তারা রিহাবের মেম্বার আছে নাকি সেটা দেখে আপনারা অবশ্যই কিনবেন। তাহলে সেই লাইবিলিটি আমরা হয়তো চেষ্টা করব যে সেই লাইবিলিটি করতে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শাকিল কামাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিহাব, এবং সৈয়দ শামীম রেজা, নির্বাহী সদস্য রিহাব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি এই আলোচনায়, ততক্ষণ সঙ্গেই থাকুন। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকে নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। এখন নতুন 50 গ্রাম ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ফেস ওয়াশে 20% এক্সট্রা ফ্রি। বাড়ি বা বিল্ডিং অতি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ফিটিংস ভালো মানের না, দেয়ালে নোনা ধরেছে, পানি পড়ছে, এরকম ট্রাই হয়। আস্থা রাখুন বেঙ্গল ইউপিভিসি ফিটিংস। বেঙ্গল, আস্থা শতভাগ। আজ চুল নিয়ে খেলার নেই কোনো বাধা, কারণ ডাভ দিচ্ছে দ্বিগুণ যত্ন। এখন ডাভ শ্যাম্পুর সাথে ডাভ কন্ডিশনার ফ্রি, যা চুলের ড্যামেজ প্রতিরোধ করে চুলকে করে আরো কোমল ও 10 গুণ মসৃণ। খেলো, চুলকে করো তোমার খেলা রাঙিনা। ঘরের জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখবেন হিমশিম খাচ্ছেন? কিনুন বেঙ্গল র‍্যাক। শক্ত, মজবুত, আধুনিক, নজর কাড়া নানা রং ও ডিজাইন আপনার বিভিন্ন প্রয়োজন মেটাবে। বেঙ্গল র‍্যাক। বেঙ্গল র‍্যাক, পরিপাটি ঘর, জিনিস সুন্দর। বেঙ্গল, আস্থা শতভাগ। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকে নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। থালাবাসনের জন্য সুখবর, এখন প্রতিটি 325 গ্রাম ভিমবারের সাথে একটি স্ক্রাবার ফ্রি। দারুণ! ভিমবার, এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকে নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। টিফিন টাইম
একটাই, টিফিন বিস্কিট। বাহ, সুন্দর ফ্ল্যাট। কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। আজ চুল নিয়ে খেলার নেই কোনো বাধা, কারণ ডাভ দিচ্ছে দ্বিগুণ যত্ন। এখন ডাভ শ্যাম্পুর সাথে ডাভ কন্ডিশনার ফ্রি, যা চুলের ড্যামেজ প্রতিরোধ করে চুলকে করে আরো কোমল ও 10 গুণ মসৃণ। খেলো, চুলকে করো তোমার খেলা রাঙিনা। বাহ, সুন্দর ফ্ল্যাট। কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি, কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন অনুষ্ঠানে। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন রিহাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শাকিল কামাল চৌধুরী এবং রিহাবের সম্মানিত নির্বাহী সদস্য জনাব সৈয়দ শামীম রেজা। জনাব শাকিল কামাল চৌধুরী, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের যে লোন ফেসিলিটি সেটি কতটুকু বর্তমানে পাচ্ছে ক্রেতারা? ক্রেতারা যেটা লোনের যেটা ছিল আমাদের এর আগেও একবার ছিল, যেটা আমরা সিঙ্গেল ডিজিটের লোন আমাদেরকে সরকার দিয়েছিল, সেটা ক্রেতাদের জন্য। সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ দিয়েছিল সেটা খুবই সামান্য। বর্তমানে সেটাও বন্ধ আছে। আমরা কিন্তু সরকারের কাছে এটা নিয়ে জোর আবেদন জানিয়েছি, আমাদেরকে যদি এই লোন ফ্যাসিলিটিসটা ক্রেতাদের জন্য করে দেয় সিঙ্গেল ডিজিটে, আমরা হয়তো এই সেক্টরে যেসব অবিকৃত ফ্ল্যাট আছে সেগুলো হয়তো খুব সহসা কিন্তু বিক্রি হয়ে যাবে। আর এমনি যেটা লোন দিচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এখান থেকে আসলে যে পরিমাণ সুদের হার অনেক বেশি, সেখানে কিন্তু ক্রেতারা তেমন একটা এনকারেজ হচ্ছে না, ডিসকারেজ হচ্ছে। তো এটা নিয়ে আমরা চেষ্টা চলছে গভর্নমেন্টের সাথে যে এই লোনটার ব্যাপারে। আশা করি হয়তো খুব সহসা আমরা একটা ভালো রেজাল্ট পাবো, হলে হয়তো আমাদের এই সেক্টরটা আবার একটু ঘুরে দাঁড়াবে। এখন হচ্ছে হয়তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হচ্ছে। এখন আবার আপনার অলরেডি সুদের হারও অনেক কমে আসছে। আমরা বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে এখন আগের যেভাবে 16%, 70% উঠে গিয়েছিল, ওইটা সে 13% নেমে আসছে। অতএব এখানেও আপনার কিছু ফ্যাসিলিটিস পাবে আর কি। জি, আমরা জানতে পারি যে রেজিস্ট্রেশন কস্ট যেটি রয়েছে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের, সেটি একদম বর্তমান সময়ে মধ্যবিত্তদের এক ধরনের নাগালের বাইরে চলে যাচ্ছে। রেজিস্ট্রেশন কস্ট অনেক বেশি। রিহাব থেকে এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা রেজিস্ট্রেশন কস্ট কমানোর ক্ষেত্রে? আসলে আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে একটি ফোন দর্শক ফোনে রয়েছে। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা শ্যামলী থেকে এই জামান ফুতুল বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রথমেই আরটিভিকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, আমি প্রশ্নটা, আমাদের সম্মানিত দুজন আলোচক আছেন এখানে, দুজনের যে কোনো একজন উত্তর দিতে পারে। আমি বলতে চাচ্ছি যে অনেকদিন ধরে আমরা শুনে আসছি যে মালয়েশিয়ার সেকেন্ড হোম নামে একটি প্রকল্প বাংলাদেশের বাজারে প্রচলিত। আমি আলোচক বৃন্দকে প্রশ্ন করব যে এই ধরনের কোন প্রকল্প ঢাকা বা বাংলাদেশে রিহাব কি কখনো নিতে পারে, বা আমরা কি পেতে পারি এই ধরনের কোন প্রকল্প? থ্যাংক ইউ। জি, প্রশ্নটি হয়তো বুঝতে পেরেছেন। সেকেন্ড হোম মালয়েশিয়ায়, এটা বাংলাদেশে অলরেডি আমরা রিহাব থেকে এটা সরকারের প্রপোজাল দেওয়ার পরে সরকার অ্যাকসেপ্ট করছে, এবং আমরা এবং হাউজিং ইয়ার থেকে সেটেলমেন্ট ইয়ার থেকে একটা গণপূর্তের সাথে আমরা অলরেডি একটা প্রজেক্ট নিয়ে উত্তরাতে মিরপুরে কাজ করতেছি। এখানে 15 একরের উপরে একটা কাজ হবে সেকেন্ড হোম, এবং এইখানে আমার মনে হয় যে ই করেছেন, যে দর্শক যে প্রশ্ন করেছেন, ওনারা এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন। জি, এটা আমরা অ্যাকচুয়ালি যেটা আমাদের পিপিপির মাধ্যমে গভর্নমেন্টের সাথে আমাদের একটা
500 বিঘা জমি আমাদেরকে দিবেন, সেটার উপর আমরা প্রজেক্ট করব। তো এখন প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে আমাদেরকে 15 বিঘা দিচ্ছেন। এটার ব্যাপারে আমাদের মোটামুটি চূড়ান্ত, আমরা খুব সহসা এটা হয়তো আমরা শুরু করতে যাব এবং গভর্নমেন্টের সাথে আমাদের একটা চুক্তি হবে। এটা হচ্ছে লো ইনকাম যারা আছেন ওনাদের জন্য ছোট ছোট করে ফ্ল্যাট। তো আশা করি আমরা এটাতে সাড়া পাবো, গভর্নমেন্ট যদি আমাদের সাথে এটা পুরোপুরি সহযোগিতা করেন। আমাদের রিহ্যাবের যেসব কোম্পানি আছে ওটার ভিতর আমরা টেন্ডারের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজটা হয়তো বন্টন করে আমরা সে প্রকল্পটা শুরু করতে পারবো। তখন আমরা অনেক কম মূল্যে মানুষের হাতে সেই ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিতে পারবো। জি, অন্যান্য ট্রেড বডির তুলনায় রিহাব কতটুকু সরকারের সাথে নেগোশিয়েট করে তার সদস্যদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে? অ্যাকচুয়ালি আপনি দেখবেন বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, যেরকম গার্মেন্ট সেক্টর দেখেন, ওখানেও কিন্তু লেবার একটা আনরেস্ট আছে। সেখানেও কিন্তু ধরেন আনস্কিল লেবার কিন্তু আপনি দিতে পারছেন না। একমাত্র আমাদের এই সেক্টরটাতে 40 থেকে 50 লক্ষ কর্মসংস্থান যেটা আমরা করছি, এখানে কোনোদিন দেখবেন না যে লেবারদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, বেতন পাইনি, ভাতা পাইনি, এগুলা নিয়ে সমস্যা হচ্ছে, বেতন নিয়ে সমস্যা হচ্ছে। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে গ্রাম থেকে একটা লোক যদি আসে, সে মাটি কাটার কাজও কিন্তু করতে পারতেছে, সেই স্কিল না হলেও কিন্তু আমরা তাকে প্রোভাইড করছি আমাদের এই সেক্টর। আরো একটি ফোন রয়েছে, ফোনের উত্তরটি নিয়ে তারপর আপনার কাছে আসছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি রাজশাহী থেকে খয়বার হোসেন বলছি আর কি। জি জি, আমি বলতে চাচ্ছি যে আমরা যে মফস্বল শহর থেকে বিভিন্ন ব্যক্তি অনেক সময় আপনাদের এই যে হাউজিং সোসাইটির যে বিভিন্ন প্রজেক্ট গুলো আছে, এখানে আমরা ইনভেস্ট করি একটা আশার বুক বেঁধে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে পূর্বাঞ্চলে বেশ কিছু প্রজেক্ট হয়েছে, আমি একটার সঙ্গে ইনভলভ, সেটা হচ্ছে এনআরবি। তো এনআরবিটা আপনাদের রিহাবের সদস্য কিনা, আমি কি এটা একটু আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি, এটা কি জানতে পারি? জি, রিহাবের সদস্য কিনা এনআরবি এখন এনআরবি তো অনেকগুলো আছে। জি জি, এখন উনি যদি পুরো নামটা বলতেন, তবে আমার জানা মতে বোধ হয় না সদস্য না। আমি ওই কথাটাই আবার রিপিট করছি, আপনারা যদি কখনো ওটা কিনতে যান, আমাদের রিহাবের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে আপনারা কিন্তু চেক করতে পারবেন সে রিহাবের মেম্বার আর মেম্বার না। যদি রিহাবের মেম্বার না হলে উনি ওনার ব্রোশিয়ারে কিন্তু সেই রিহাব মেম্বারটা লিখতে পারবেন না। আর আমরা এখন আমাদের কিছু ক্রাইটেরিয়া আমাদের আছে, আপনি যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে চান, অ্যাটলিস্ট আপনাকে 2টা বিল্ডিং ফিনিশ করতে হবে, ওটা আমরা ইন্সপেকশন করব, দেখে আমরা যখন স্যাটিসফাইড হব তখন আপনাকে কিন্তু আমি মেম্বারশিপটা দিচ্ছি, আদারওয়াইজ নট। ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে রিহাবের সদস্য কিনা রিহাবের ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য জেনে তারপর আপনারা ইনভেস্ট করবেন ফ্ল্যাট কিংবা প্লট ক্রয়ের ক্ষেত্রে। জি, সৈয়দ শামীম রেজা, আপনি যেটি বলছিলেন যে রেজিস্ট্রেশন কস্ট কমানোর ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? আসলে রেজিস্ট্রেশন কস্টটা এখন এত বেশি বেড়ে গেছে যে ক্লায়েন্টদের রেজিস্ট্রি অনেক কমে গেছে। এখন সরকারের এটা আমরা সরকারকে বারবার চাপ দিচ্ছি যে সে রেজিস্ট্রেশন কস্ট কমানোর জন্য, এবং অলরেডি 2% কমানো হয়েছে এর মাঝখানে। এখন যে যদিও এইটা যদি আরো না কমানো হয়, তাহলে আমাদের মনে হয় যে রেজিস্ট্রেশন সরকারও অনেকে ইসের থেকে বঞ্চিত হবে, রেভিনিউ থেকে। এটা আমরা সরকারের কাছ থেকে এখনো চালিয়ে যাচ্ছি, আশা করি এটা সফলকাম হবো। জি, জনাব শাকিল কামাল চৌধুরী, আপনি যে আনস্কিল্ড লেবারদের কথা বলছিলেন, রিহাবের পক্ষ থেকে এমন শোনা যাচ্ছিল যে আপনারা স্কিল্ড লেবারের জন্য কোনো ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট করার একটা পরিকল্পনা আছে? আমরা অলরেডি সরকার থেকে একটা জায়গা পেয়েছি উত্তরায়, সেখানে আমরা একটা রিহাবের জন্য এবং সেখানে আমরা একটা ইনস্টিটিউশন করব এর মধ্যেই। তো ওটা শুরু করব ইনশাল্লাহ, এবং ওখানে আমরা কিন্তু ট্রেনিং একটা ইনস্টিটিউশন করব। এটা নট অনলি লেবার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন এই সেক্টরে টোটাল যা আছে, বিকজ আমাদের এই সেক্টরটা 325টা আইটেমের ব্যবসা, এটার সাথে লিঙ্কেজ ফ্যাক্টরি আছে 325টার মতো। বর্তমানে দেখবেন আমাদের এই সেক্টরটা একটু স্লো হয়ে যাওয়াতে লিঙ্কেজ ফ্যাক্টরিটা হাজার হাজার কোটি টাকা দেনায় পড়ে গেছে, ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো ওই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব, আমাদের এই সেক্টরকে প্রথমত শিল্প হিসাবে ঘোষণা করা এবং ওটার সাথে যে লিঙ্কেজ ফ্যাক্টরিগুলো ওগুলোও কিন্তু সেইভাবে যদি আমাদের এই সেক্টরটা ঠিক থাকে। আমরা আরো একটি ফোন আমাদের জন্য অপেক্ষা করছে। জি, হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি রিহাবের একজন সদস্য, সালেহা প্রপার্টিজ। ওনার কাছ থেকে ফ্ল্যাট কিনেছি 2010-এ। জি, আমার 2011-তেই জুনে হ্যান্ড ওভার করার কথা, আমার ব্যাংক লোনের টাকা। জি, 2014 এই পর্যন্ত সালেহা প্রপার্টিজ আমার
ফ্ল্যাট হস্তান্তর করে নাই। নাভানা টাওয়ারে গুলশান একে তাদের অফিস ছিল, অফিস থেকে তারা ওখান থেকে চলে গেছে। আমি রিহেবের সাথে যোগাযোগ করছি, রিহেব আমাকে নতুন ঠিকানা দিয়েছিল মহাখালীতে, সেখানেও তারা নাই, গত 7-8 মাস থেকে চলে গেছে। আমি প্রতি মাসে ব্যাংকে 30,000 টাকা লোন ব্যাক করছি উইদাউট এনি বেনিফিট। আমার মানে খুবই খারাপ অবস্থা, আমি কথা বলতে পারছি না, আমার অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি রিহেবে কয়েকবার চিঠি লিখেছি, বাট আমার ফ্ল্যাট আমার টাকা আমি কিছুই পাচ্ছি না। জি আসেন, আমি আপনাদের দুঃখটা বুঝতে পারছি, আপনি আসেন, রিহাবে আসেন, আমরা এটা জিনিসটা দেখবো অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। সালেহা প্রপার্টিজ, আপনি সালেহা প্রপার্টি, ঠিক আছে, আমি নোট রাখলাম। এবং আপনারা আসেন, আমাদের যে সেল আছে আগে, এখন নতুন কমিটি হয়েছে এখানে, আমরা এটা নিয়ে, এই সেলটা নিয়ে আমরা কাজ করছি। গতকালকে আমরা বসেছিলাম, অনেকগুলো আমরা এই ধরনের কেস, এবং তিনি কিন্তু বলেছেন যে রিহাব থেকে একটি অ্যাড্রেস দিয়েছিল সহযোগিতা, আরো আগে বলেছেন, হয়তো তখন গিয়েছিলেন, হয়তো কেন হয়নি সেটা আমরা একটু দেখতে হবে। আর উনি আসুক, আমরা ওই জিনিসটা আবার চেষ্টা করবো ওটা প্রবলেমটা সলভ করে দিতে। জি, আমরা এটা করেই থাকি সবসময়। জি, আরেকটি বিষয় যেটি আপনাদের সবসময় রিহাবের সদস্যরাও বলে থাকে এবং ক্রেতাদেরও যেটি আপনাদের কাছে এক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে যে সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে দেয় আর কি, সেটি অনেক ক্ষেত্রে দেরি হয় এবং ল্যান্ড ওনারের সাথে অনেক সময় জটিলতা সৃষ্টি হয়। এই বিষয়টি কিভাবে কমিয়ে আনা সম্ভব এবং জটিলতা কতটুকু সহজে নিরসন করা সম্ভব হয়? দেখেন, একটা ডেভেলপার যখন একটা জিনিস ব্যবসা করে, একটা টার্গেট নিয়ে কিন্তু আমরা করি, 2 বছরের মধ্যে কিংবা কোনো প্রজেক্ট 3 বছরের মধ্যে আমরা শেষ করব। আমার 3 বছরের প্রজেক্ট যদি 4 বছর হয়, সেটা কিন্তু আমাদেরই লস, আমাদের ওই সাইডে প্রচুর খরচ থাকে। এখানে কিন্তু আপনাকে দোনো সাইড দেখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বিল্ডিং একটা যখন মোটামুটি কমপ্লিকেশনের পর্যায়ে, যখন আমি টাইলস বিছাবো, তখন দেখা গেল আমরা যে টাইলসটা দিচ্ছি, এখন ক্রেতা এমন এক ধরনের টাইলস একটা পছন্দ করলো, সেই টাইলসটা হয়তো 3 মাস পরে আসবে, এখন উনি ওই টাইলস ছাড়া লাগাবেনও না। তখন কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা বিল্ডিং এ যদি 5-7টা ক্রেতা থাকে, ওনাদের জন্য আমি টাইলসটা 3 মাস পরে লাগাচ্ছি, ওটার জন্য কিন্তু বাকি ক্রেতা, বাকি যারা আছেন ওনারাও কিন্তু সাফার করছেন, কারণ আমরা তো বিল্ডিং একসাথেই বুঝিয়ে দিই। আর যেটা ছিল এর আগে আমাদের কিছুটা দেরি হয়েছে গত 1-1.5 বছর, যেটা বলেন সেটা গ্যাস এবং বিদ্যুতের কানেকশনের জন্য। গ্যাসের জন্য তারপরও আমরা অনেক ক্ষেত্রে সিলিন্ডার প্রোভাইড করে দিয়ে হয়তো করেছি, আর বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎ ছিল না, তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা ধরেন আজকে এত বছরের মধ্যে লাস্ট 2 বছর এই অবস্থাগুলো যাচ্ছিল, এটার জন্য হয়তো অনেক সময় দেরি হয়ে যায়, কেউ চায় না ইচ্ছা করে প্রজেক্ট লেট করে হ্যান্ড ওভার করতে। জি, আপনারা রিহাবের যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে যে আপনারা সাজেস্ট করলেন যে ইনভেস্ট ক্রেতারা করলে রিহাবের সদস্য দেখে করার জন্য, অনেক রিহাব সদস্যদের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ পাওয়া যায়, বা সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? আমরা তো একই, যে ধরনেরই করুক, যে এর আগে একটা ক্লায়েন্ট অলরেডি ফোন করেছে, আমরা বলেছি যদি কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুক এবং আমরা এটা সলভ করার চেষ্টা করব। কারণ এটা এর মানে এই না যে আমরা তাদেরকে নিরাশ করি, সবাইকে যথাযথ চেষ্টা করি সার্ভিস দেওয়ার। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, সর্বশেষ প্রশ্ন যে রাজুক কিংবা আপনাদের গণপূর্ত বিভাগ, রিহাব সম্মিলিতভাবে আগামী দিনের পরিকল্পিত নগরায়নে এবং নগরবাসীর আবাসন চাহিদা পূরণে যুগোপযোগী কি কোনো ভূমিকা নেয়ার জন্য কোনো পরিকল্পনা নিয়েছে কিনা? রিহাব, আমরা আমাদের রিহাব থেকে একজন আছে, রাজুকেও আমরা বলেছি যখন প্ল্যান পাস করতে হবে, প্ল্যান পাস করতে গেলে রিহাবেরও একজন সদস্য থাকতে হবে, সেটা ওনারা নিয়েছেন। আর আমি বলবো রাজুক ইটস এ রেগুলেটরি বডি, এটা সরকারের কাছে আমরা বলবো রাজুকের সে ম্যান পাওয়ার আরো বেশি করে বৃদ্ধি করা, এবং বৃদ্ধি করলে তখন এই মনিটরিং গুলা কিন্তু ঠিকভাবে হবে। এখানে আমরা রিহাব, আমরা কিন্তু যারা ব্যবসা করি আমরা নিয়ম কানুন মেনেই আমরা করি, কারণ দেখা যাচ্ছে আমার কাছ থেকে যিনি ফ্ল্যাট কিনেছেন ওনারও 2টা আর্কিটেক্ট বন্ধু থাকতে পারেন, 2টা ইঞ্জিনিয়ার থাকতে পারেন, ওনারা কিন্তু কোয়ালিটি চেক করেন। সো আমরা কিন্তু, আমাদের কোনো উপায় নেই, আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করেই কাজ করি সব সময়। আর কিছু কিছু কমপ্লেইন যেগুলো আসে সেটা হচ্ছে নন রিহাব যারা প্রাইভেটলি করছেন, হয়তো কোয়ালিটি মেনটেন করে কাজটা করছেন না, তখন একটা বিল্ডিং কোনো প্রবলেম হলে রিয়েল এস্টেট মানেই যে রিহাব তা না, রিহাবে যে সদস্যরা আছে তাদের যদি কোনো সমস্যা হয়, এটা হতে পারে অনেক সময় অ্যাক্সিডেন্টলি, সেটা আমরা ওইভাবে করে সমাধান করে দিই। ধন্যবাদ সৈয়দ শামীম রেজা, ধন্যবাদ শাকিল কামাল চৌধুরী, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন
বা আবাসনের সংকট ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।